চা বাগানে আমরা জন্ম আর মরতে হবে চা বাগান। অনেক কষ্টের মধ্যে আমরা জীবন যাপন করছি, এই 178 টাকা দিয়ে কি করব? আমার বাবা চা বাগানে কাজ করতো। 8 জন মানুষ এই ঘরে বসবাস করে। এখন তো চিকিৎসা করাইতে পারতে আসি না, টাকা পয়সা নাই হাতে। চাষের জীবনে কোনো আমরা এখনো মালিকের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানাতে এখনো কিন্তু আমরা বের হতে পারি না। শহরের বড় কোনো রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেলে আপনি যে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তার দাম হয়তো 1000 টাকা ছাড়িয়েছে, কিন্তু যেই শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সেই বিলাসী চা আপনার হাতে তুলে দিচ্ছে, সেই শ্রমিকরা আসলে কেমন আছে? আপনার চায়ের কাপের দাম হয়তো 1000 টাকা, কিন্তু সেই শ্রমিকদের পুরো সপ্তাহের বেতন মাত্র 1000 টাকার কিছু বেশি। আপনি যাদের বদলে যে শ্রমিকদের হাড় ভাঙা খাটুনির বিনিময়ে যে চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার জীবন উপভোগ করছেন, সেই শ্রমিকদের প্রতিদিনের মজুরি মূল্য কত জানেন? মাত্র 187 টাকা। সেই শ্রমিকরা কেমন আছেন তা জানাতে আজকে আমরা এসেছি শমশেরনগরের বিশাল একটি চায়ের বাগানে। সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সালেহি। চলুন জানি কেমন আছেন চা শ্রমিকরা এবং কিভাবে চলছে তাদের জীবন। তখনও খুব ভোর, একেবারে শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ, নেই পাহাড়ি কোলাহল কিংবা পর্যটকদের পদচারণা। ভোরবেলার এমন পরিবেশে চা বাগান ঘুরে দেখার ইচ্ছে হলো খুব। পথঘাট অপরিচিত হওয়ায় সঙ্গে নিয়ে নিলাম সঞ্জিত দাসকে। আমি যে রিসোর্টে উঠেছি সঞ্জিত সেখানে কাজ করে, সে নিজেও চা বাগানের শ্রমিক। দিনে চা বাগানে কাজ করে আর রাতে রিসোর্টে সেবা দেয়। বেশ আন্তরিক ও অমায়িক স্বভাবের সঞ্জিতই আমার শমশেরনগর চা পল্লীর গাইড। আমরা সকালবেলায় বা আমাদের উৎসবে বা যে কোনো উদযাপনে আমরা যে চা আরাম এবং তৃপ্তি সহকারে পান করে থাকি, সেই এক কাপ চা আমাদের হাতে তুলে দেন যারা, যে সঞ্জিত দাসের মতো যে সমস্ত শ্রমিকরা, তারা আসলে কিভাবে জীবনযাপন করেন এবং তাদের লাইফ স্টাইলটা আসলে কেমন, সেগুলো একেবারে কাছ থেকে সেই চা শ্রমিকদের লাইন থেকে আমরা আপনাদেরকে দেখাবো। সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আমাদের যাত্রা। এখান থেকে কতটুকু সময় লাগবে দাদা? 20 মিনিট সময় লাগবে। এখান থেকে সময় লাগবে 20 মিনিট। কানিহাটি চা বাগান অফিস লাইন। চলুন আমরা সঞ্জিতদার সঙ্গে ঘুরে আসি সেই অফিস লাইন। একটু সামনে এগিয়ে রাস্তায় গিয়ে কানিহাটি চা শ্রমিক পল্লীর অটো পেয়ে গেলাম আমরা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে আমাদের অটো। বিশাল চায়ের বাগান, সারি সারি সবুজের আলপনা যেন ভোরের আলোয় অপূর্ব হয়ে উঠেছে। দিগন্ত বিস্তৃত সবুজের ক্যানভাস আর তার মাঝ দিয়ে চিকন সরু রাস্তা আঁকাবাঁকা হয়ে এগিয়ে চলেছে। চা বাগানের দুপাশ ঘিরে বড় বড় পাহাড়ি গাছের মনোরম দৃশ্য দেখে যে কারো মন হারাবে। ততক্ষণে সূর্য উঠছে, ভোরের নরম আলো উঁচু গাছের ফাঁক দিয়ে গলে পড়ছে চা বাগানে। এমন দৃশ্য শুধু ছবিতেই দেখা যায়। সুন্দর পরিবেশ, টিলা, দুই পাশে পাহাড় আর তার মাঝখান দিয়ে সমতল রাস্তা। আমরা হেঁটে চলেছি। অটো থেকে নেমে এবার শুরু হলো পায়ে হাঁটার রাস্তা। ভোরের নরম আলো পাড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি কানিহাটি চা শ্রমিক লাইনে। চা বাগানের শ্রমিকরা যেখানে বসবাস করেন সেই পল্লীকে বলা হয় শ্রমিক লাইন। তখনও জেগে ওঠেনি শ্রমিক লাইন। বেশ শান্ত পরিবেশ, অত ভোরে জাগে না চা পল্লী। একদম ভোর থেকে তাদের জীবনযাপন দেখাবো বলে আমরা চলে এসেছি ভোরবেলায়। তাদের থাকার ঘর বলা চলে একদম জীর্ণ শীর্ণ কুটির, পুরনো মাটির ভাঙ্গা ঘর। তবে বাড়ির আঙ্গিনা বেশ প্রশস্ত এবং এক ঘরেই গাদাগাদি করে তারা অনেকজন থাকেন। আপনার মানে মোট পরিবারে কয়জন? 7 জন। 7 জন মানুষ এই ঘরে বসবাস করে। তাহলে আপনার ইনকাম, আয়, টাকা পয়সা আয় করেন একমাত্র আপনি?
আপনি হ্যাঁ একলা মা বাবা এখানে আমরাকে জন্ম দিছে, হ্যাঁ। মা বাবা মারা গেছে তো আমরা বসবাস করি। আপনার দাদা? এখানে দাদা। আচ্ছা, মানে 3 পুরুষ ধরে আপনারা এখানে একই ঘর, একই ঘর। একেবারে ছোট্ট একটি অন্ধকার কুটির বলা চলে, যেখানে বসবাস করে সোনামণি মৃধা, যার পূর্বপুরুষরা ভারত থেকে এখানে আসার পর থেকে এই একই ঘরে তারা বসবাস করছেন। তিনি বলছেন তার দাদা, তার বাবা মা এবং তিনি একই ঘরে বসবাস করছেন তারা বংশ পরম্পরায়। এবং ছোট্ট ঘর, একেবারে কুটির বলা চলে। দেখছেন যে সকালবেলা আমরা এসেছি, তারা এখনো ঘুম থেকে আসলে উঠেনি, তারা প্রস্তুতি নিচ্ছেন আজকের দিনে তাদের কর্মকাণ্ড শুরু করার জন্য। এখন আমরা যে চা শ্রমিকদের যে জায়গাটিতে রয়েছি, সেইখানে আসলে এখন ভোরের আলো ফুটলেও মানুষজন এখনো ঘুম থেকে উঠেনি নাই। আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে এই চা শ্রমিকদের জীবন আসলে কতটা সংগ্রামের এবং কতটা কষ্টের। সিলেট অঞ্চলে চা বাগান তৈরি করার সময় ব্রিটিশরা ভারতের বিভিন্ন স্থান থেকে গরিব অসহায় মানুষদের চা বাগানের শ্রমিক হিসাবে নিয়ে আসেন বাংলাদেশে। সেই থেকে চা শ্রমিকরা বংশ পরম্পরায় এখানেই বসবাস করেন। 3-4 পুরুষ ধরে একই ঘরে বসবাস করেন এমন মানুষও আছে এই পল্লীতে। ভাগ্য ফেরাতে অসহায় মানুষরা এখানে এলেও কয়েক পুরুষ ধরে তাদের সেই দাসের জীবনই রয়ে গেছে। পুরো শ্রমিক পল্লী যেন ছবির মতো সাজানো। প্রতিটি বাড়িতেই রয়েছে ছোট ছোট মন্দির, পরিষ্কার আঙিনা আর ছিমছাম সাজানো গোছানো বেশ পরিপাটি পরিবেশ এলাকা জুড়ে। পল্লীতে থাকতে হলে প্রতি ঘর থেকে একজন করে বাগানে কাজ করা বাধ্যতামূলক। নেই শিক্ষা সুবিধা, স্বাস্থ্য সেবা কিংবা অন্যান্য নাগরিক সুবিধা। চাপল্লীর বাড়িঘর আর তাদের নানা ধরনের অসুবিধার কথা শুনতে শুনতে আমার বেশ মন খারাপ হচ্ছে। যে চায়ের কাপে আমরা বিলাসিতা করি, জীবনকে উপভোগ করি, সে চা শ্রমিকদের জীবন এমন দুর্বিষহ ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে ততক্ষণে পুরো দমে জেগে উঠেছে শ্রমিক লাইন। প্রতিটি বাড়িতে কাজে যাওয়ার প্রস্তুতি। বেশিরভাগ লোকই জানালেন এক ঘরে 5 থেকে 7 জন করে বসবাস করেন তারা। এখন কাজের সংকট, পুরো পরিবার জুড়েই হয়তো 2-1 জন করে চা বাগান শ্রমিক রয়েছে। আমার বাবা চা বাগানে কাজ করতো। আপনি? আমিও। আপনার জামাই? আমার জামাইও। ছেলেরা সবাই? সবাই। ভাই, আপনার ফ্যামিলিতে আপনারা সবাই মিলে কতজন? আছে 14 জন। 14 জন। 14 জনের ভিতরে আপনারা 2 জন কামলা, সরকারি কামলা, আর বাদ বাকি মনে করে বস্তিতে যায়, বাজারে কাজ করে, ঠিক আছে। এরপরে এগুলাই কাজ হয় আর কি। এরপরে আমার ওই যে নম্বরে পাতি ভাঙা কাজ, এগুলাই। 14 জন মিলে আপনারা ঘর কয়টা? হ্যাঁ, 14 জন কয় ঘরে থাকেন? 3 ঘরে। এটা সরকারি ঘর। সরকারি ঘর তো একটাই। হ্যাঁ। 14 জন মানুষ এটা তো নিজের ঘর বানাইয়া এক ঘরে তো আর থাকা যায় না, বড় ছোট আছে না, এখানে কেমনে থাকা যাবে? আর যারা বানাতে পারে না তারা সবাই এক ঘরে থাকে। এক ঘরে তো যার টাকা পয়সা আছে হ্যাঁ বানায় ঘর বাড়ি, আর যার টাকা পয়সা নাই হ্যাঁ তো নাই। সংসার কেমন চলে? চলে কষ্ট। তার প্রেশার, কোমর বেদনা, শরীর বেদনা, এই গোড় হাত টানে। আজকে বছর হয়ে গেছে, কাজকাম করতে পারে না। না কোনো কাজ কাম করতে পারে না। ওই তো আগে কেমিলিয়া আসিল তো একটু ওষুধ খাইতো, একটু ভালো হইতো। এখন 6 মাস থাকি বন্ধ, তো এখন তো চিকিৎসা করাইতে পারতে আসি না, টাকা পয়সা নাই হাতে। গরিব মানুষ আমরা কই পাবো? এখন ওই অসুস্থ হইয়া ঘরে বইয়া আছে। তাহলে আপনারা অসুস্থ হলে কি করেন? সরকারি হাসপাতালে যায়, এই তো একটা নাপা দেয়। মনে কর শরীর বেদনা হইলো, মাথা বেদনা হইলে একটা নাপা দেয়। এই ওষুধে কি কাজ দিব? আর কেমেলিয়া থাকলে তো মনে করো রক্ত টেস্ট করিয়া সেলান টেলান দিল, ইঞ্জেকশন দিল, একটু মোটামুটি ভালো হইল। কি কিনলেন? ওই দেখেন চুড়ি মালা কিনছি। চুড়ি আর কি? হ্যাঁ, চুড়ি এনেছি, আর কি নেবো? টিকলি নেবো, পাউডার নেবো, আর কি নেবো? চুড়ি এগুলো কত করে দাম ভাই? এগুলো 200 টাকা জোড়া। সপ্তাহে একদিন আসি, প্রত্যেক শনিবার দিন। চা বাগানে সবসময় আমরা আসি আর কি।
আপনার কাছে খাতায় একটা হিসাব দেখতেছিলাম, আপনি লিখে লিখে রাখছিলেন, সেটা সম্পর্কে কিছু বলেন তো, এটা কেন, কি? খাতা বলতে এটা আমরা সপ্তাহে সপ্তাহে নেই আর কি টাকা, বুঝছেন? আচ্ছা, বুধবারে তলব দেয়, আমরা বৃহস্পতিবারে নেই, বাকি তারা তো এগুলো বাকি নেই, বাকি ছাড়া তো আর তার কোনো রাস্তা নাই। কেন? কেন বলতে তারা তো মনে করো তলব পাইলে তাহলে তারা রাখে, না হইলে তো না। এমনি তো হাতে কোনো টাকা থাকে না, 100 টাকা নিয়েছি 50 টাকা দিয়েছি, খালা একটু হাতে, 50 টাকা বাকি। হাতে সবসময় টাকা থাকে না, তারা একমাত্র তলব বলেই টাকা থাকে, পেমেন্ট হইলে। বুঝতে পারছি। এই জন্য সপ্তাহে সপ্তাহে নেয়। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে আমরা আসি। মনে করেন তার কাছ থেকে আমরা 100 টাকা জিনিস রাখছি, 100 টাকা তো একবারে দেওয়া যাবে না। 50 টাকা একটা দিলাম, 50 তারও 2 সপ্তাহ পরে দিব 20 টাকা 30 টাকা করে এমনি করিয়া দেয়, আবার জিনিস নেই তার কাছ থেকে। আচ্ছা, কারণ হইলো টাকা পয়সা থাকে না। না থাকে না, একলা কাজ করলে কই থাকবে টাকা? আপনার ফ্যামিলিতে কয়জন? আমরা পরিবারে 3 জন আছি, 3 জন। ও আচ্ছা, ওটা আপনার, ওই আমার ছেলে আছে, ওই তার বাবা আছে। আপনি একা চা বাগানে কাজ করেন? হ্যাঁ, আমি একা কাজ করি। কি নাম তোমার? মীনাক্ষী। কিসে পড়ো তুমি? 5-এ। 5-এ পড়ো? স্কুলে যাও প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন স্কুলে যাও? হ্যাঁ। তুমি বড় হয়ে কি হইতে চাও? পুলিশ। বড় হয়ে পুলিশ হইতে চাও? হ্যাঁ। ঠিক আছে। এই, তোমার নাম কি? গোবিন্দ। গোবিন্দ? গোবিন্দ গুন্ডা। কি করো? কিসে পড়ো? দিয়ে। 2-এ পড়ো? বড় হয়ে তুমি কি হইতে চাও? পুলিশ। তুমিও পুলিশ হইতে চাও? ওরে বাবা, এদিকে এসো, তুমি আসো। তোমার নাম কি? জোরে বলো। প্রীতম। স্কুলে যাও? যাই না। কিসে পড়ো? একে একে চুলো জ্বলছে শ্রমিক পল্লীতে, তৈরি হচ্ছে সকালের নাস্তা। পুরো পল্লী জুড়েই লাল আটার রুটি, কখনো আলুর ভাজি, আর না হয় লাল চা। এ হলো নাস্তার আয়োজন। যে সামান্য মজুরি পান শ্রমিকরা, তাতে সবজি কিংবা অন্যান্য তরকারি যেন স্বপ্ন। চালের দাম বেশি হওয়ায় বাগান থেকে যে রেশন পাওয়া যায়, সেই লাল আটাই তাদের প্রধান খাদ্য। রুটি আর কি থাকে সঙ্গে? লাল চা থাকে, আলু ভর্তা থাকে। আজকে কি হবে? আজকেও আলু ভর্তা হবে, আর লাল চা। ওকে। আর দুপুরে কি খাওয়াবেন আজ? দুপুরে খাইবো তারা, দুপুরে রুটি। শুকনা রুটি। 3 বেলা রুটি? জি। রোদি কি করেন? রুটি বানাচ্ছে। রুটি বানান? আজকে রুটির সঙ্গে আর কি থাকবে? এই লাল চা আর রুটি, আর আলু ভাজি। চা শ্রমিক পল্লীতে চলছে কাজে যাবার প্রস্তুতি। চা, রুটি এবং সকালের নাস্তা শেষ করে তারা এখন বেরিয়ে পড়বেন কাজে। এখানে চা একেবারে অর্গানিক, সেটা দেখে এটা কি মানে আপনাদের ওই পাতা বাগান থেকে নিয়ে আসা চা? ওকে, আমি একটু খেয়ে দেখতে চাই। আমাকে একটু একটা গ্লাসে একটু দিবেন। চা পল্লীতে, চা শ্রমিকরা যেখানে বসবাস করেন সেখানকার চা। চার মধ্যে চিনি নাই, লবণ? লবণ চা। লবণ চা? লবণ কেন? খাইতে ভালো, লবণ চা ভালো খাইতে। চার একটা ফ্লেভার আছে এবং হচ্ছে চায়ের মধ্যে আসলে চিনি নাই, লবণ চা। দেখছেন যে এখানে তারা সকলের নাস্তা হিসাবে এই লবণ চা, লাল আটার রুটি আর কখনো কখনো আলুর ভর্তা অথবা হচ্ছে আলুর ভাজি, এ হচ্ছে চা শ্রমিকদের সকালবেলার নাস্তা। আপনার দাদা কি করতেন? চা বাগানের কাজ করতেন। আপনার বাবা? চা বাগানের কাজ করতেন। আপনি? আমিও চা বাগানের কাজ করছি। আপনার ছেলে মেয়ে কারো সব? সব। হ্যাঁ, তাহলে আপনারা কয় পুরুষ ধরে চা বাগানে? আমরা তো আমি আমার দাদারা দেখছি, বাবারা দেখছি, হ্যাঁ, এরপরে আমি দেখতেছি। আসলে আমাদের বাপ দাদা যারা ছিলেন, আমাদের দাদা পূর্বপুরুষ কিন্তু এই ব্রিটিশদের ফাঁদে পড়ে এই চা বাগানে এসেছিল, কিন্তু ফাঁদে পড়ার পর যাওয়ার সুযোগ আর হয় নাই উত্তরপ্রদেশে বা ভারতবর্ষে। গাছ নড়ালে টাকা পড়বে, এই কথা শুনে ওনারা কিন্তু এসেছেন। এসে দেখলেন চা বাগানের গন্ডিতে আমরা বন্দি।
এখনও আমরা আসলে নিজের পরের জায়গায় জন্মগ্রহণ করি, পরের জায়গাতেই কিন্তু মৃত্যুবরণ করি। আমাদের আন্দোলন সংগ্রাম বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, ছাত্র যুবক এবং শ্রমিক বিভিন্ন সময় দাবি করে আসছেন যে আমাদের মাটিটা আমাদের নিজস্ব হওয়া উচিত ছিল। আমাদের তো এই দেশের নাগরিক, আমাদের তো রাষ্ট্রের কিছু হলেও তো আমাদের প্রতি সহনশীল বা কর্তব্য ছিল, কিন্তু আসলে সরকার আছে, কিন্তু আমাদের মাটিটা কিন্তু আমরা এখনও আমাদের নিজস্ব পাইনি। এক্ষেত্রে তাহলে আপনারা কয় পুরুষ ধরে এখানে? আমরা অনেক পূর্বপুরুষ প্রায় 200 বছর ধরে আমরা চা বাগানে বসবাস করছি। আমার বাবাও ছিল চা বাগানে জন্ম, আমার বাবাও চা বাগানে জন্ম, এবং আমিও চা বাগানে জন্মগত, এবং আমার সন্তানও যে হবে উনিও কিন্তু চা বাগানে জন্মগ্রহণ করবে, কিন্তু পরের জায়গাতে আমরা জন্মগ্রহণ করছি, আমার নিজস্ব জায়গা নেই। সরকার বা মালিক চাইলে কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে উচ্ছেদ করতে পারে। আমাদের চা বাগানে যদি বসবাস করতে হয় আমাদের ওয়ার্কার থাকতে হবে। আপনি আরেকটা বিষয় হলো, আমাদের চা বাগান কিন্তু শিক্ষা, আপনি যদি বিএ পাস করেন, ডিগ্রি পাস করেন, আপনাদের কিন্তু দাম থাকে না। আপনাকে চা বাগানে ওয়ার্কার এবং কাজ করতে হবে। আপনার যে জিনিসের দাম, সবজির দাম, কিন্তু আমাদের তো আর বাইরে জায়গা কেনার সামর্থ্য না। শতকে যেখানে 3 লাখ 4 লাখ টাকা, আমরা 187 টাকা মজুরিতে সম্ভব কোনো সময় হবে না। এটা আমরা স্বপ্নেও দেখি না যে আমরা বাইরে যাব, কারণ স্বপ্ন, আব্দুল কালাম বলেছেন স্বপ্ন ঘুমিয়ে দেখার না, বাস্তবে দেখার জন্য। কিন্তু আসলে আমরা বাস্তবে কী দেখবো? আমরা 187 টাকা মজুরিতে আমাদের কিন্তু সম্ভব নয়। চিকিৎসা সেবা মনে করেন আমাদের কোম্পানি থেকে, যেটা চা বাগানে মনে করেন হাসপাতাল বলা হয়, ছোটো একটা ঘরের মতন একটা আছে, এখানে প্রতিটি চা বাগানে এটা পাবেন, কিন্তু এমবিবিএস ডাক্তার নেই এখানে, ড্রেসার বা ডাক্তার যে আছে এমবিবিএস নেই। তো ওনাদের কাছ থেকে আপনি মনে করেন পেটে ব্যথা গেলে আপনি নাপা পাবেন, মাথা ব্যথার জন্য গেলেও নাপা পাবেন, এবং পা ব্যথার জন্য গেলেও কিন্তু নাপা পাবেন। দাসের জীবনে কোনো, আমরা এখনও মালিকের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানাতে এখনও কিন্তু আমরা বের হতে পারি নাই, এবং আমাদের মালিক সব সময় চায় যে আমরা বন্দিই থাকি চা বাগানের মধ্যে, আমাদের বাইরে যাওয়ার সুযোগটা দেয় না দেওয়ার কারণ হলো কেন, আপনি শিক্ষিত হলে কিন্তু ভালো পোস্টিং ম্যানেজমেন্ট চাইলে কিন্তু দিতে পারে তারা, কিন্তু তাদেরকে দেয় না। মনে করেন কি কখনো ফিল করেন যেটা একটা দাসের জীবন? অবশ্যই, আমরা তো এখনও বলি যে মালিকের চিড়িয়াখানা এখনও আমরা বন্দি, যেহেতু আমাদের জমি নিজস্ব জায়গা নেই। আমরা তো মালিক কালকে চাইলে যে অর্ডার দিবে যে না আপনারা চলে যান, আপনাদের অন্য জায়গাতে যেতে হবে। নাস্তা শেষে দল বেঁধে শ্রমিকরা বেরিয়ে পড়েন চা বাগানের উদ্দেশ্যে। এ যেন ভয়ঙ্কর এক জীবন যুদ্ধ। কানিহাটি চা বাগানে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। পুরো পল্লী জুড়ে মেয়েরা চায়ের বাগানে কাজ করেন। সকাল 9:30টার দিকে শুরু হয় তাদের বাগান যাত্রা। আধুনিক জীবনের কোনো কিছুই স্পর্শ করতে পারে না দেশের এই অবহেলিত নাগরিকদের। কানিহাটি চা বাগানের যে স্পটে পাতা তোলা হচ্ছে তার সড়ক থেকে বেশ দূরে। ভ্যাপসা গরমে আমার অবস্থা অনেকটা কাহিল, হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই স্থানীয় এক সাংবাদিকের মোটর সাইকেলে বসে যাত্রা করলাম বাগানের 10 নম্বর সেক্টরের দিকে। চা বাগানের ভিতরে অতিরিক্ত গরম অনুভব করছি। পাহাড়ি সরপিল পথ বেয়ে বেয়ে চলেছে আমাদের মোটর সাইকেল। পথে যেতে দিগন্ত জোড়া সবুজের হাতছানি আমাকে মুগ্ধ করছে। কি দারুণ দৃশ্য, দেখলেই মন ভালো হয়ে যায়। আঁকাবাঁকা পথ, পাহাড়ি টিলা আর সারি সারি চায়ের গাছ, পরিবেশটাই অন্যরকম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উঁচু পাহাড়ি এক চায়ের টিলায়। চা শ্রমিকদের জীবনযাপন এবং কষ্টের উপাখ্যান দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি একটা বিশাল চা বাগানে। এখন মধ্য দুপুর। চা বাগানে শ্রমিকরা কিভাবে কাজ করছে এবং তারা আসলে কত টাকা মজুরি পান এবং সেগুলো দিয়ে তাদের সংসার কেমন চলে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে এগিয়ে যাচ্ছি। দেখলাম যে দূর থেকে দেখলাম বেশ কিছু শ্রমিক এখানে কাজ করছেন। চলুন কথা বলি তাদের সঙ্গে, জানার চেষ্টা করি যে তারা আসলে তাদের জীবন জীবিকা চলছে কিভাবে। প্রতিদিন পাতা তুললে কয় টাকা? আমরা হাজিরি পাই 20 কেজি পাতা তুললে দৈনিক 187 টাকা আমাদের নিরিখের হাজিরি। হাজিরির উপরে যদি আমরা পাতা তুলি, অতিরিক্ত পাতা তুলি 20 কেজির অধীরে,
তাহলে কেজি আমাদের 4.5 টাকা দেয়। 20 কেজি একদিনে না তুলতে পারলে হাজিরি মানে কম থাকে, আর যদি যেদিন বেশি তুলি সেদিন এই অতিরিক্ত পাতাটা এনে কম পাতার সাথে এমনি মিলাই আমাদের হাজিরিটা পুরা দেন। 1312 টাকা আমাদের হাজিরি হয় সপ্তাহে, 187 টাকা করে। তো আমাদের মন্দির বিয়োগের পূজা পাঠে কাটে 1280 টাকা আমরা সপ্তাহে পাই। আপনি প্রতিদিন কত কেজি তুলতে পারেন? পাতি থাকলে মনে করেন 50-60 কেজি, আচ্ছা, আর যেরকম পাতি থাকে সেই রকম তুলি। এখন কি অবস্থা, পাতি আছে? আজকে তো মনে হয় না 20-25 কেজি পাতি তুলতে পারবো বলে, কারণ চারায় পাতি নাই। যতদূর চোখ যায় ততদূর সবুজ। খোলা আকাশের নিচে তীব্র গরমে মাথায় বিশেষ মাথাল দিয়ে চায়ের পাতা তুলতে ব্যস্ত শ্রমিকরা। শত শত নারী এক মনে তুলে চলেছেন চায়ের পাতা। তারা বলছেন কয়েক পুরুষ ধরে এই বাগানেই দাসের জীবন তাদের। তাদের জন্ম, বেড়ে ওঠা, বিয়ে শাদী, মৃত্যু সবই এই চা বাগানের সঙ্গে। আধুনিক এই সময়ে এসেও কি এক অদ্ভুত জীবন তাদের। সংসার চলে কোনো রকম, আয়ের অনুপাতে ব্যয় করি, যেভাবে আয় আমাদের সেভাবে তো ব্যয় করে চলতে হবে। পরিবারে কয়জন? পরিবারে আমরা আছি বর্তমানে 7 জন। 7 জনের পরিবার। কয়জন পাতা তোলে? আমি একা পাতা তুলি, আপনার একা, আর বাকিরা অন্য কাজ করে? বাকি আমার স্বামী বাইরে কাজ করেন। আচ্ছা, সবকিছু মিলিয়ে কেমন চলে? চলে মোটামুটি, ছেলে যেরকম মেয়ে আছে? যেরকম রুজি আমাদের মনে করেন থাকে সেরকম আমরা ব্যয় করি। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, লেখাপড়া করা না ছোট আছে এখন। চা বাগানের মধ্যে প্রচন্ড রোদ, একেবারে যাকে বলে তপ্ত আগুন। এই প্রচন্ড রোদে যেখানে আসলে মানুষের দাঁড়িয়ে থাকাই অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, সেই রোদ তপ্ত গরমের মধ্যেই চা শ্রমিকরা এভাবে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় চা তুলে পৌঁছে দেন আপনার হাতে। সেই শ্রমিকদের দেখুন, তারা আসলে কত কষ্ট করে এখানে এই মাথার ঘাম পায়ে ফেলে এই কাজটি করেন। বিশাল এরিয়া, যতদূর চোখ যায় সবুজ চা বাগান, কোথাও আসলে ছায়া নেই, জিরানোর জন্য দূরে গাছ। এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পানির কল আছে এখানে? না স্যার, পানির কলও নেই? না। আচ্ছা, তো পানির পিপাসা লাগলে আপনারা কি করেন? ওই বোতলে আনি পানি, এগুলাই খাই। প্রতিদিন 20 কেজি পাতা তুলতে পারলে এক হাজিরা। এক হাজিরায় দেয়া হয় 178 টাকা। 20 কেজির বেশি তুলতে পারলে প্রতি কেজির জন্য দেওয়া হয় অতিরিক্ত 4 টাকা করে। চা শ্রমিকদের মজুরি দেওয়া হয় প্রতি সপ্তাহে 1 দিন। সপ্তাহ শেষে দেখা যায় একজনের মজুরি আসে 1500 টাকা, বেশি হয়ে 2000, এর বেশি নয়। এই সামান্য টাকায় চলতে হয় তাদের। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তাদের যেন বেঁচে থাকাই দায়, অথচ তাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের বদলে আমরা উপভোগ করছি ধোয়া ওঠা চা। চা যেন আমাদের বিলাসিতার অনুচ্ছেদ। তাহলে আপনারা কয় পুরুষ ধরে চা বাগানে? ব্রিটিশ আমল থেকে করে আসছে, মা বাবা ভাই সবাই কাজ করতেছে। দাদার দাদা, তার হ্যাঁ দাদা, হ্যাঁ, তার দাদা সবাই। সবাই হ্যাঁ একই হ্যাঁ কাজ? হ্যাঁ, একই কাজ। আপনার জন্ম চা বাগানে, বিয়ে হয়েছে চা হ্যাঁ, বিয়ে বাগানে, হয়েছে চা বাগানে। স্বামীর বাড়িও চা হ্যাঁ, বাগানে, চা বাগান। জন্ম মৃত্যু সব চা সব বাগানে। একখানি। অনেক কষ্টের মধ্যে আমরা জীবন যাপন করছি। এই 178 টাকা দিয়ে কি করব? সারা সপ্তাহ কাজ করলে কাটাকুটি করে 1200 টাকা পেমেন্ট পাই। হ্যাঁ, মেয়ে লেখাপড়া করতে আসে, 3টা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে আসে, তার কাছে 1200 টাকা দিলে 3 যারা 1200 টাকা, আমরা খাবো কি? অনেক কষ্টের মধ্যে আছি আমি। জন্ম মৃত্যু সব একই, এর ছাড়া আমাদের উপায় নাই। বাগানে শ্রমিকদের কোনো বিশ্রামের জায়গা নেই, নেই কোনো ছায়া। নারীদের প্রয়োজনে নেই বাথরুম, এমনকি পানি খাওয়ার ব্যবস্থাও নেই বাগান জুড়ে। কাজের ফাঁকে ক্লান্ত শরীর একটু জিরিয়ে নিতে দূরে গাছের ছায়ায় যেতে হয় তাদের। তেমনই কিছু শ্রমিকের সঙ্গে কথা হলো। কথায় কথায় জানলাম বাগানে দুপুরে খাওয়ার জন্য বাসা থেকে খাবার এনেছেন তারা। ধরেন নানা ধরনের প্রয়োজন হতে পারে, তখন ধরেন সেগুলো কোথায়, কোনো ব্যবস্থা আছে ভিতরে? না, আমাদের কোনো ব্যবস্থা নেই। ধরেন যদি আপনার প্রকৃতির ডাক, অর্থাৎ ধরেন প্রস্রাব পায়খানা ইত্যাদি
এগুলো তো দরকার তো হতেই পারে। সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে তখন মানে এই জায়গায় মানে কোনো আলাদা কোনো ব্যবস্থা নেই, আলাদা ব্যবস্থা নেই। এখানে তারা আসলে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবে তারা লড়াই করছেন এই চা বাগানে। সেই সকালের লাল আটার রুটির সঙ্গে পেঁয়াজ, মরিচ আর লাল চা। কেউ আবার সেই রুটিও আনতে পারেননি দুপুরে, কেউ এনেছেন ভাজা কাঁঠালের বিচি। আহ, শ্রমিক যাদের ঘামে শ্রমে মালিকরা চড়েন দামি গাড়িতে, ঘুমান বিলাসী বাড়িতে, সেই শ্রমিকদের এমন কষ্টের জীবন যে চা শ্রমিকদের রক্ত পানি করা ঘামে শ্রমে দেশের সবার ভাগ্যের পরিবর্তন হচ্ছে। সেই শ্রমিকরাই যেন দাস হয়ে বেঁচে আছে যুগের পর যুগ। তাহলে আপনারা কি নিয়ে আসছেন? আমরা রুটি আনছি, শুকনা রুটি, আটা লাল আটা রুটি আর লাল চা। আচ্ছা, দুপুর বেলায় খাবেন তাই? হ্যাঁ। আপনি কি নিয়ে আসছেন? রুটি। চা বাগানের নান্দনিক পরিবেশ আমাকে আনন্দিত করলেও তা নিমিষে ম্লান হয়ে গেল শ্রমিকদের গল্প শুনে। চায়ের কাপ আর বাগানের উপভোগ্যতা আমার কাছে বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। মন খারাপ করে শূন্যের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো কবি দাউদ হায়দারের বিখ্যাত সেই কবিতার লাইনটি, জন্মই আমার আজন্ম পাপ।